নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 8 নিয়ে আলোচনা করব। তো এর আগে কিন্তু 1 থেকে 7 পর্যন্ত যে সেটগুলো দেওয়া হয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। হ্যাঁ, তার কারণ দেখো, আমি হয়তো সাবজেক্ট ওয়াইজ দিচ্ছি না, যে কোনো কিছুর উপর ডেসক্রিপশান দিচ্ছি না, কেননা অনেকেই আছো যারা অনেক দিন ধরে প্রিপারেশনের মধ্যে আছো, তো তারা রীতিমতো পড়ে নিয়েছো। এখন তারা প্র্যাকটিস সেট যত করবে তাদের কিন্তু তাদের মতো স্টুডেন্টের কথা বলছি আমি, তারা কিন্তু প্র্যাকটিস সেট করলেই তবেই তাদের বেটার আমার মনে হয় তাদের ক্ষেত্রে সেটাই ভালো হবে। ওকে, আর যারা নিউ ভিউয়ার্স আছো তারাও দেখতে পারো, তারাও সেটগুলো করতে পারো, কিন্তু তারা অবশ্যই তার আগে কিছু বইয়ের ব্যাপার আছে, কিছু বই কিনবে, হ্যাঁ, সেগুলো প্রিপারেশান করবে। তো এটা করা তাদের ক্ষেত্রে উচিত। কিন্তু যারা অনেক দিন ধরে এর মধ্যে যুক্ত আছো তারা প্র্যাকটিস সেট কিন্তু করলে অনেক তোমরা নিজেরা একটা কনফিডেন্স লেভেল বাড়বে যে কতটা কি হচ্ছে। তো চলো আজকে মডেল কোশ্চেন পেপার যে 8 সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, বলছে জনসংখ্যার কোন উপাদানের সাথে পুশ এবং পুল মানে পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর যুক্ত? মাইগ্রেশন, মৃত্যুহার, জন্মহার নাকি বয়স? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার এই যে মাইগ্রেশন, আমরা জানি মাইগ্রেট করে, হ্যাঁ, তো এই যে মাইগ্রেশন ফ্যাক্টরটা কিন্তু এই পুশ অ্যান্ড পুল ফ্যাক্টরের সঙ্গে কিন্তু যুক্ত। মৃত্যুহার কি? হ্যাঁ, মর্টালিটি, তারপর ন্যাটালিটি, মর্টালিটি বা জন্মহার, মৃত্যুহার, এগুলো কিন্তু তোমরা দেখে রেখো এর সাথে সাথে। নেক্সট কোশ্চেন, ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক মহড়া মিলান 2024 কোথায় আয়োজিত হলো? রিসেন্ট 2024 দেখতেই পাচ্ছ, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো বহুজাতিক মহড়া ভারতীয় নৌবাহিনী এটা কোথায় আয়োজিত হয়েছে? এটা হচ্ছে অপশান এ ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ বিশাখাপত্তনম। ওকে, বিশাখাপত্তনমে কিন্তু বহুজাতিক মহড়া মিলান 2024 আয়োজিত হলো। নেক্সট কোশ্চেন, সিলিয়া কোন প্রাণীর গমনাঙ্গ? কেঁচো, ইউগ্লিনা, প্যারামোসিয়াম, অ্যামিবা। তো সিলিয়া কোন প্রাণীর গমনাঙ্গ? সিলিয়া হচ্ছে প্যারামোসিয়ামের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া। আচ্ছা, কেঁচোর গমনাঙ্গ কি? কেঁচোর গমনাঙ্গ হচ্ছে সিটা, এবং কেঁচোর যে গমন পদ্ধতি তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্রিপিং। আচ্ছা, ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি? ইউগ্লিনার গমনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা। অ্যামিবার গমনাঙ্গ কি? অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে সিউডোপোডিয়া বা ক্ষণপদ, এবং অ্যামিবার যে গমন পদ্ধতি তাকে বলা হয় অ্যামিবয়েড গতি। নেক্সট কোশ্চেন, নিচের কোন রাজ্যটি ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে না? দেখো, এই টাইপের কোশ্চেন কিন্তু রেলের সমস্ত সেটে, মানে হয়তো একটা কি বলবো, ওটাকে কি বলা হয়, একটা ছেড়ে আরেকটায় আসবে, কিন্তু একটা না একটা কোনো সেটে এই টাইপের কোশ্চেন কিন্তু দেয়। তো এগুলো কিন্তু তোমরা দেখে রাখো। আমি ঝাড়খণ্ড দিলাম, তো ঝাড়খণ্ডের সাথে সীমানা ভাগ করে না কে? সেটা কিন্তু অপশান পশ্চিমবঙ্গ তো করে, উড়িষ্যা করে, তার মানে অপশান ডি, অর্থাৎ মধ্যপ্রদেশ। দেখো, মধ্যপ্রদেশ মিডিলে আছে, মধ্যপ্রদেশ, তারপর দিকে ছত্তিশগড় এর সাথে আছে, তাই না? তো এই কারণে মধ্যপ্রদেশ কিন্তু ঝাড়খণ্ডের সাথে কিন্তু সীমানা ভাগ করে না। তুজুক ই বাবরি কোন ভাষায় লেখা? বলছে পার্সি, আরবি, উর্দু নাকি তুর্কি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান ডি, তুজুক ই বাবরি। এটা কিন্তু তুর্কি ভাষায় লেখা। আচ্ছা, এই তুর্কি বললেই তখন তুরস্ক কথাটা মনে পড়ে গেল। তো তুরস্কের মুদ্রার নাম কি? পরীক্ষায় কিন্তু বারবার আসে। তুরস্কের মুদ্রার নাম কিন্তু লিরা। ক্লিয়ার? কেননা কয়েক বছর আগেও তুরস্ক সেই যখন স্যাংশন চালু হয়, আমেরিকা স্যাংশন করে, তখন তুরস্কের সেই মুদ্রা অনেক পড়ে গিয়েছিল, যেটা ডলারের সঙ্গে প্রায় সমান ছিল, তাই না? তো যাই হোক, নেক্সট কোশ্চেন, 12তম বিশ্ব হিন্দি সম্মেলন এটা কোন দেশে অনুষ্ঠিত হয়ে গেল? সাইপ্রাস, ফিজি, ইন্দোনেশিয়া নাকি থাইল্যান্ড? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার ফিজি দেশে কিন্তু এই 12তম বিশ্ব হিন্দি সম্মেলন সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে আইন সংক্রান্ত প্রশ্নের পরামর্শ চাইতে পারেন? 140, 141 নাকি 142 নাকি 143 নং ধারা বলে? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, 143 নং ধারায় বলা আছে যে যদি সুপ্রিম কোর্ট, এই রাষ্ট্রপতি প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে আইন সংক্রান্ত বা বিভিন্ন পরামর্শ চাইতে পারেন আইন সংক্রান্ত। নেক্সট কোশ্চেন, ভারতের একটি দ্রষ্টব্য স্থান হাওয়া মহল, খুবই এটা বিখ্যাত স্থান, এটি কোথায় অবস্থিত? জয়পুর, উদয়পুর, বিজাপুর নাকি নিউ দিল্লি?
তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ রাজস্থানের যে জয়পুর, সেই জয়পুরে কিন্তু এই হাওয়া মহল বিখ্যাত একটি দ্রষ্টব্য স্থান, এটা কিন্তু অবস্থিত। দেখো উদয়পুরে আছে কি? উদয়পুরে আছে তোমার আইল্যান্ড প্যালেস কিন্তু উদয়পুরে আছে। আচ্ছা, যদি বলি পুরীর জগন্নাথ মন্দির, তাই না? জাহাজমহল কোথায় আছে? ভীষণ একটা গুরুত্বপূর্ণ জাহাজমহল, সেটা আছে কিন্তু মান্ডুতে। ওকে, মান্ডুতে আছে জাহাজমহল। আচ্ছা, নিউ দিল্লিতে কি আছে? নিউ দিল্লিতে তো অনেক কিছু আছে, যন্তর মন্তর আছে, তারপরে তোমার নিউ দিল্লিতে জামা মসজিদ আছে, বিজয়ঘাট আছে, বিভিন্ন অনেকের সেই যে তোমার সমাধিস্থল, সেটা নিউ দিল্লিতে আছে। তারপর কুতুব মিনার নিউ দিল্লি, রাজঘাট, লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন, এগুলো সবই কিন্তু নিউ দিল্লিতে আছে। শান্তি ভবন, শান্তিস্থল, যেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর শান্তিস্থল, কার? ইন্দিরা গান্ধী, তাই না? ইন্দিরা গান্ধীর সমাধিস্থল, শান্তিস্থল। আচ্ছা, বিজাপুরের তো জানো, বিজাপুরের যেটা হচ্ছে গোল গম্বুজ, তাই না? বিজাপুরের গোল গম্বুজ। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন। তো এই জিনিসগুলো এর সাথে সাথে অপশনে যা থাকবে সেগুলো কিন্তু রিভিশন করতে থাকবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা সর্বশেষ অনুমোদন কে করেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল নাকি প্ল্যানিং কমিশন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, অর্থাৎ এনডিসি। এই এনডিসি কিন্তু মানে কি হয়, দেখো ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হচ্ছে প্রথম কথা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থাপিত হয়েছিল কবে? সেটা হচ্ছে 1950-এ। তোমরা জানো 1950-এর কত? 15 মার্চ, তাই না? 15 মার্চ এটা কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম স্থাপিত হয় বা চালু হয়, যেটা হচ্ছে যাই হোক। এবং এটা তোমরা জানো সংবিধান বহির্ভূত এবং অবিধিবদ্ধ ব্যবস্থা। তার কারণ এটা হচ্ছে যখন যে প্রধানমন্ত্রী হবে, সেই প্রধানমন্ত্রী হচ্ছে এই এখন তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমার হয়ে গেছে কি নীতি আয়োগ, তাই না? তো এবং তার চেয়ারম্যান কে থাকবে? চেয়ারম্যান স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই থাকবে, নীতি আয়োগের চেয়ারম্যান। তো প্রথমে কি হয়, প্রথম পরিকল্পনা তো দেখো এটা কেন এনডিসির সর্বশেষ অনুমোদন লাগে? প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রীর তোমার সান্নিধ্যে বা তার সভাপতিত্বে প্ল্যানিং করা হয় যে এই বছর জিডিপি বৃদ্ধির হার কেমন রাখা হবে, কি করা হবে, বা ধরো বিভিন্ন যোজনা সেই কমিশনের আওতায় আনা হয়। তো দ্যাট মিন্স 5 বছরের জন্য একটা পরিকল্পনা করা হয়। যেমন আমরা বাড়ি তৈরি করতে গেলে কি করি? আগে প্ল্যানিং করি যে বাড়িটা এই দিকে রান্নাঘর হবে, বা এই দিকে তোমার ডাইনিং রুম হবে, এই দিকে টয়লেট হবে। তো এইভাবে বিভিন্ন দেশেরও বিভিন্ন দেশ সেটা বিভিন্ন দেশ বিভিন্নভাবে। তো ভারত তোমার ভারতবর্ষ কি প্ল্যানিং করে 5 বছর, আগামী 5 বছরের জন্য তারা কি পরিকল্পনা করবে। ক্লিয়ার? তো এটা তো প্রথমে করা হয়, কিন্তু সর্বশেষ অনুমোদন, কেননা তারা যে করছে সঠিক করছে তার কি মানে আছে? তো এই কারণে সর্বশেষ অনুমোদন কাকে দিয়ে করা হয়? সেটা হচ্ছে এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ক্লিয়ার? আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা বললাম এটা কিন্তু সংবিধান বহির্ভূত এবং অবিধিবদ্ধ ব্যবস্থা। চেয়ারম্যান কে থাকে? চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। আর ডেপুটি চেয়ারম্যান যেই থাকুক না কেন, সে কিন্তু ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পায়। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে অনেক কিছু বলার থাকে। তো আচ্ছা, প্ল্যানিং কমিশন যদি বলি, যে প্রথম প্ল্যানিং কমিশন চালু হয়েছিল কোন মডেলের উপর ভিত্তি করে? তোমরা জানো হেরাল্ড ডোমার মডেল, তাই না? দ্বিতীয় হচ্ছে পিসি মহলানবিশ। ওকে, তো এইখান থেকে অনেক কিছু বলার আছে। প্ল্যানিং কমিশনটা তোমরা কিন্তু ভালো করে পড়ো। ওকে, নেক্সট কোশ্চেন। আর একটা কোশ্চেন খুব আসে, যেটা হচ্ছে নাবার্ড গঠিত হয় কততম প্ল্যানিং কমিশনের মাধ্যমে? এটা হচ্ছে 6ষ্ঠ প্ল্যানিং কমিশনের মাধ্যমে কিন্তু নাবার্ড গঠিত হয়। নিচের কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত? দেখো এই টাইপের কোশ্চেনও কিন্তু আসতে পারে। বিশেষ করে এই টাইপের কোশ্চেন আছে কোথায়? এসএসসি, এমটিএস, হ্যাঁ, সিএইচএসএল, এই টাইপের, মানে এইখানে কিন্তু খুব ডিপলি কোশ্চেন হয়। বলছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত নিচের কোনটি? থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া নাকি উপরে সব কটি? দেখো শ্রীলঙ্কা তো হবেই না, শ্রীলঙ্কা তো আছেই হচ্ছে তোমার নর্থ সাউথে, তাই না? ইস্টে কে আছে? তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে ইস্টে আছে তোমার ইন্দোনেশিয়া, তাই না? শ্রীলঙ্কা হবে না, থাইল্যান্ড তো অন্যদিকে। তো রাইট অ্যান্সার ইন্দোনেশিয়া কিন্তু পূর্বে অবস্থিত। নেক্সট কোশ্চেন। কোন শহর ওয়াটার ওয়ারিয়র সিটি এর স্বীকৃতি পেল? কোন শহর? বারাণসী, নয়ডা, জয়পুর নাকি অযোধ্যা? তো রাইট অ্যান্সার অপশান বি, নয়ডা কিন্তু ওয়াটার ওয়ারিয়র সিটি হিসাবে স্বীকৃতি পেল রিসেন্ট। এটা একটা কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। ওকে, নয়ডা। নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি মানব উন্নয়ন প্রতিবেদন, দ্যাট ইজ হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম,
ইউএনডিপি যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা হচ্ছে WHO, ইউনাইটেড নেশন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, নাকি ইউনাইটেড নেশন ফুড অর্গানাইজেশন যেটা হচ্ছে UNFO। ওকে, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ, অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এরা কিন্তু মানব উন্নয়ন প্রতিবেদন বা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট কিন্তু প্রকাশ করে। আচ্ছা, WHO সদর দপ্তর কোথায়? এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তোমরা জানো, জেনেভা, তাই না? সুইজারল্যান্ডের জেনেভা। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন মুঘল সম্রাট বাদশাহ, দেখো বাদশাহ না বাদশাহ উপাধি ধারণ করেন? বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন এ ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ বাবর কিন্তু এই বাদশাহ উপাধি ধারণ করেন। কখন? যখন আফগানিস্তানের কাবুলে গিয়ে কিন্তু তিনি এই বাদশাহ উপাধি বাবর কিন্তু ধারণ করেন, যখন আফগানিস্তান জয় করেন। ওকে, দেখো হুমায়ুন সম্বন্ধে এর আগে বিভিন্ন ভিডিওতে আমি অনেক বলেছি, হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর। তো সেগুলো তোমরা কিন্তু এর সাথে সাথে আগের ভিডিওগুলো দেখে নিও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, নিচের কোনটি একটি এক্সটেনশন পেশি? পেশির উদাহরণ। তো বাইসেপস, ট্রাইসেপস, পেক্টোরালিস নাকি গ্যাস্ট্রোনেমিয়াস। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, অর্থাৎ ট্রাইসেপস কিন্তু এই এক্সটেনশন পেশি। দেখো এক্সটেনশন পেশি কাকে বলে আগে জিনিসটা জানতে হবে, তবেই তো তোমাদের জিনিসটা মনে থাকবে। মনে করো দেখো আমি ছবি খুব একটা ভালো আঁকতে পারি না, তো মনে করো এটা হচ্ছে আমাদের ছবি একদমই আঁকতে পারি না, সরি, এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা মনে করো আমাদের হাত, ঠিক আছে? আচ্ছা, এটা মনে করো আমাদের হাত, ঠিক আছে, শরীর। এবার দেখো উপরের এই যে উপরের যে পার্টটা আমরা ভাঁজ করি, যদি হাতটাকে আমরা ভাঁজ করি, তাই না? যদি হাতটাকে আমরা ভাঁজ করি তাহলে এই পার্টটা ফুলে যায় কি না? এই পার্টটা তো একটু ফুলে যায়, অর্থাৎ কাছাকাছি চলে আসে। আর মাংসপেশিগুলো কাছাকাছি চলে আসে বলেই তো ফুলে যায়। তো এইটাকে বলা হয় বাইসেপস। তোমরা জানো এটা বাইসেপস। আমরা বলি না যে দেখ ওর বাইসেপসটা বেশ মোটা, বাইসেপসটা খুব সুন্দর, তো এটাকে বলা হয় বাইসেপস। ওকে, বাইসেপস। আর নিচের যে অংশটা সেটাকে বলা হয় ট্রাইসেপস। তোমরা আগে এই বিষয়টা আগে চেনো, ট্রাইসেপস। আশা করি জানি তোমরা সবাই এটা জানো, কোনটা বাইসেপস কোনটা ট্রাইসেপস, এটা জানো। এবার কি হয় দেখো, যখন আমরা মানে এই যে এবার মনে করো এটা হাত, ঠিক আছে, এইখানে কনুই আছে, এইখানে কনুই, তাই না? এখানে কনুই থাকে। তো যখন হাতটাকে আমরা কাছাকাছি আনছি, কি বললাম? যখন হাতটাকে আমরা কাছাকাছি আনছি তখন কি হয়? যখন কাছাকাছি চলে আসে তখন বাইসেপসটা ফুলে ওঠে না? বাইসেপসটা তো ফুলে ওঠে। অর্থাৎ এই ধরনের পেশি, যেসব পেশি কোনো বস্তুকে কাছাকাছি আনতে সাহায্য করে, সেই পেশিকে বলা হয় ফ্লেক্সন পেশি। কি পেশি? ফ্লেক্সন। তাহলে বাইসেপস কি পেশির উদাহরণ? মনে রাখবে হচ্ছে ফ্লেক্সন পেশির উদাহরণ। কি? ফয়লয় একার কয়শয় দন্ত নয়। ওকে, ফয়লয় একার কয়শয় দন্ত নয়, এটা হচ্ছে ফ্লেক্সন পেশি। তাহলে বাইসেপস পেশি কী ধরনের পেশির উদাহরণ? ফ্লেক্সন পেশি। আচ্ছা, ফ্লেক্সন পেশি তাহলে কী করে? ফ্লেক্সন পেশি দুটো মানে অস্থিসন্ধিদের কী করে? কাছাকাছি আসতে সাহায্য করে। ক্লিয়ার? আর ট্রাইসেপস, এবার ধরো হাতটাকে আমি ভাঁজ করা হাতটাকে এবার আমি সোজা করে দিলাম। ক্লিয়ার? এই ভাঁজ করা যে হাতটা, এই যে হাতটা, সেটাকে আমি কী করলাম? সোজা করে দিলাম। তাহলে সোজা করলে নিচের যে পেশি অর্থাৎ ট্রাইসেপস পেশি কী হবে? সংকুচিত হয়ে যাবে। আরে আমি যখন হাতটা যখন ভাঁজ করেছি তখন নিচের যে পেশিটা সেটা টান হয়ে গেল, তাই কি না? মানে দৈর্ঘ্যে কী হলো? বেড়ে গেল। এবার যখন আমি আবার আগের অবস্থায় আনবো, হাতটাকে সোজা করব, তখন এই নিচের পেশিটা সংকুচিত হয়ে যাবে। তাহলে যখন নিচের পেশিটা সংকুচিত হয়ে যাবে, যেটা হচ্ছে ট্রাইসেপস পেশি, তখন তাকে বলা হয় এক্সটেনশন পেশি। মানে সেই সব পেশিকে বলা হয় এক্সটেনশন। তাহলে এক্সটেনশন পেশি অ্যাকচুয়ালি কি? ট্রাইসেপস। অর্থাৎ যারা কোনো বস্তুকে দূরে যেতে সাহায্য করে, মানে দুটো অস্থিসন্ধিকে কি দূরে যেতে সাহায্য করে, সেটা কোন পেশি? সেটা হচ্ছে তোমার এক্সটেনশন পেশি। আর যারা কাছাকাছি আসতে সাহায্য করে তাদেরকে বলা হয় ফ্লেক্সন পেশি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো যে বাইসেপস কী ধরনের পেশি আর ট্রাইসেপস কী ধরনের পেশি এবং কোথায় থাকে। চলো নেক্সট কোশ্চেন। এরপরে আছে অ্যাডাকশান আছে, অ্যাবডাকশান আছে, সেগুলো একদিন অন্য কোনো ভিডিওতে বলা যাবে। তো যেটুকু তোমাদের বলছি না সেটুকু তোমরা নোট ডাউন করো এবং জিনিসগুলো মাঝে মাঝে রিভিশন করো। আর আমি এগুলো মাঝে মাঝেই ভিডিওর মাধ্যমে আনবো আবার, মানে তোমাদের ভুলতে দেওয়া যাবে না। তো আমি বিভিন্ন কোশ্চেন রিপিট থাকবে এবং সেইগুলো আবার আলোচনা হবে, তো কখনোই দেখবে ভুলতে পারবে না। আমাদের সাথে শুধু টাচে থেকো। নেক্সট কোশ্চেন, জেলা শাসকদের পথপ্রদর্শক হিসেবে কে কাজ করে থাকেন? জেলা সভাধিপতি, রাজ্যপাল,
পঞ্চায়েত সমিতির সভাপতি নাকি বিভাগীয় কমিশনার? তো রাইট অ্যান্সার অপশান ডি, অর্থাৎ বিভাগীয় কমিশনার কিন্তু জেলা শাসকদের, যেসব ডিএম বা যাই হোক যারা জেলার বিভিন্ন শাসককর্তা হিসাবে থাকে তাদের পথপ্রদর্শক কে করে? বিভাগীয় কমিশনার। নেক্সট কোশ্চেন নাম্বার 16, নিচের কোনটি ইন্দিরা গান্ধীর হত্যার সঙ্গে বা হত্যার রহস্যের সঙ্গে জড়িত? নানাবতী কমিশন, মুখার্জি কমিশন, সারকারিয়া কমিশন নাকি ঠক্কর কমিশন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, অর্থাৎ ঠক্কর কমিশন কিন্তু ইন্দিরা গান্ধীর হত্যার রহস্যের সঙ্গে জড়িত। তো এর সাথে দেখো মুখার্জি কমিশন তো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, এতবার আলোচনা হয়েছে, যেটা হচ্ছে নেতাজির অন্তর্ধান রহস্য হচ্ছে মুখার্জি কমিশন। আচ্ছা, নানাবতী কমিশন কি? নানাবতী কমিশন হচ্ছে 1984 সালে তোমরা জানো শিখ দাঙ্গা হয়েছিল, তো সেই তার সাথে তার রিলেটেড হচ্ছে নানাবতী কমিশন, যেটা শিখ দাঙ্গা রিলেটেড। আচ্ছা, সারকারিয়া কমিশন কি? কেন্দ্র রাজ্য সম্পর্কের কথা বলে কিন্তু সারকারিয়া কমিশন। এর সাথেও তোমরা জানো রঙ্গরাজন কমিটি, যেটা হচ্ছে বেতন সংস্কারের কথা বলে। তারপরে খোলসা কমিটি, দেখো মুখার্জি কমিশন, খোলসা কমিটি, এই দুটোই কিন্তু নেতাজির অন্তর্ধান রহস্য। আর একটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এর আগের বার আমি কোশ্চেন করেছিলাম, তো সেটা রাইট অ্যান্সার অনেকেই দিয়েছো, যেটা হচ্ছে অশোক মেহতা কমিটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, তাই না? অশোক মেহতা কমিটি সেটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা। আর বলবন্ত রায় মানে ওটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার কথা বলে। আর বলবন্ত রায় যে বলবন্ত রাও মেহতা কমিটি যেটা, সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজের কথা বলে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। ওপেন মার্কেট অপারেশন নিম্নলিখিত কিসের সাথে যুক্ত? ইনকাম পলিসি, ফিসকাল পলিসি, ক্রেডিট পলিসি নাকি লেবার পলিসি? তো রাইট অ্যান্সার কি? ওপেন মার্কেট অপারেশন কি কিসের সাথে যুক্ত? এটা কিন্তু অপশান সি, অর্থাৎ ক্রেডিট পলিসির সাথে কিন্তু যুক্ত। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখি, এই ওপেন মার্কেট অপারেশন কিন্তু কে চালু করে? এটা কিন্তু আরবিআই করতে পারে, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক, এবং এই অপারেশনটা দুই ধরনের হয়। ক্লিয়ার? এটা একটু মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস, কি বললাম? হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস লঞ্চ করলো বা কোথায় লঞ্চ করা হচ্ছে? ভারতেরই রাজ্যে। তো ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা। উত্তরাখণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ, উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু এই প্রথম হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস কিন্তু চালু করা হলো। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম কোথায় জাতীয় মেট্রো রেল নলেজ সেন্টার তৈরি হতে চলেছে? মুম্বাই, দিল্লি, লখনৌ নাকি পুনে? কি জাতীয় মেট্রো রেল নলেজ সেন্টার? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ দিল্লিতে কিন্তু এটা তৈরি হতে চলেছে কি জাতীয় মেট্রো রেল নলেজ সেন্টার। নেক্সট কোশ্চেন বলছে শিডিউল ট্রাইবস যে জনজাতি গোষ্ঠী, যে এসটি যাকে বলা হয় এসটি শিডিউল ট্রাইবস, আর তোমরা জানো এসসি একটা জনজাতি গোষ্ঠী আছে। তো শিডিউল ট্রাইবস যে জনজাতি গোষ্ঠী সবচেয়ে বেশি নিম্নের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, সিকিম নাকি মধ্যপ্রদেশ? তো শিডিউল ট্রাইব জনজাতি গোষ্ঠী কিন্তু সবচেয়ে বেশি আছে মধ্যপ্রদেশে। এবং মনে রেখো এসসি জনজাতি গোষ্ঠী সবচেয়ে, শিডিউল কাস্ট যেটা এসসি জনজাতি গোষ্ঠী সবচেয়ে বেশি আছে কিন্তু উত্তরপ্রদেশে। এটা কিন্তু পরীক্ষা আসে, এসসি কোথায় আছে সবথেকে বেশি? উত্তরপ্রদেশ। আর এসটি কোথায় আছে? মধ্যপ্রদেশ। নিচের কোন মোগল সম্রাট প্রথম হিন্দু ধর্মগ্রন্থ অধ্যয়ন করেছিলেন? কোন মোগল সম্রাট? আচ্ছা, এই অপশনের মধ্যে কোন? কেননা সর্বপ্রথম তো তোমরা জানো অলবিরুনি করেছিলেন, তাই না? এর আগেও পড়িয়েছি অলবিরুনি, যখন ওই হয়েছিল ফুড এসআই হয়েছিল, তখন এই কোশ্চেনটা আলোচনা করেছিলাম। ফুড এসআইয়ের যেসব সেট দিয়েছিলাম তখন। তো অলবিরুনি মনে রেখো, অলবিরুনি কিন্তু প্রথম কিন্তু এই মানে তোমার হিন্দু তখন, হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে অলবিরুনি তখন মোগল সম্রাট নাই ছিল না, তো অলবিরুনিও কিন্তু প্রথম হিন্দু ধর্ম অধ্যয়ন করেছিলেন। ক্লিয়ার? এবং এই কারণে অলবিরুনিকে কিন্তু বলা হয় কি একটা নামে ডাকা হয়, বিদ্যাসাগর নামে ডাকা হয়। হ্যাঁ, ভারতের যে বিভিন্ন বিদ্বান ব্যক্তি তাকে বিদ্যাসাগর উপাধি, বিদ্যাসাগর না কি একটা উপাধি দেন, ঠিক আছে? তো তোমরা একটু চেক করে নিও, অলবিরুনিকে কিন্তু বিদ্যাসাগর উপাধিও দিয়েছিলেন ভারতের যে বিভিন্ন যেসব বুদ্ধিজীবী মানুষ ছিলেন ওই তখনকার সময়। ওকে, তাহলে এইখানে রাইট অ্যান্সার কী হবে? যে রাইট অ্যান্সার বলছে প্রথম হিন্দু ধর্ম অধ্যয়ন করেছে মোগল সম্রাট। তো রাইট অ্যান্সার অপশান বি, দারাশিকো। হ্যাঁ, দারাশিকো কিন্তু মোগল সম্রাট, প্রথম মোগল সম্রাট যিনি কিন্তু হিন্দু ধর্ম অধ্যয়ন করেছিলেন। ওকে, আচ্ছা তোমরা আমাকে একটা অপশান এই জানাও, একটা কোশ্চেনের অ্যান্সার বলো যে অলবিরুনির যে গ্রন্থ বা অলবিরুনি কার সময় ভারতে আসেন, এটাও তোমরা আমাকে জানিও অলবিরুনি কার সময় ভারতে আসেন। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি একটি মিশ্র স্নায়ুর উদাহরণ? অলফ্যাক্টরি, অকিউলোমোটর, ট্রাইজামিনাল নাকি অপটিক?
তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ট্রাইজেমিনাল। এই ট্রাইজেমিনাল হচ্ছে মিশ্র স্নায়ুর উদাহরণ। আর অলফ্যাক্টরি, অকিউলোমোটর, অপটিক, এগুলো কি অলফ্যাক্টরি? দেখো প্রথম কথা হচ্ছে স্নায়ু কয় প্রকার? দেখো সংজ্ঞাবহ আছে, আজ্ঞাবহ আছে, আর মিশ্র আছে। এবার এগুলো ডিটেলসে একটু পড়া উচিত, তোমরা কিন্তু অবশ্যই পড়ে নেবে। আমি সংক্ষেপে বলছি। সংজ্ঞাবহ, দেখো সংজ্ঞাবহ মানে কি? ধরো সাপোজ আমাকে কেউ একজন চিমটি কাটলো, তাহলে এই যে গ্রাহক, আমি প্রথমে আমার শরীরে গ্রাহক আছে, তো গ্রাহক কি করবে? গ্রাহক এই উদ্দীপনা গ্রহণ করে কোথায় নিয়ে যাবে? আমার মস্তিষ্কে, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। তাহলে সংজ্ঞাবহ যেসব স্নায়ু আছে তারা কি করে? তারা গ্রাহক থেকে উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। তাহলে প্রথমে প্রেরণ করলো, এবার যদি দেখা যায় যে চিমটিটা যে কেটেছে সে হচ্ছে আমার বন্ধু, তাহলে তখন আমার আজ্ঞাবহ স্নায়ু আজ্ঞা কী দেবে? ঠিক আছে, ওর বন্ধু, তো ঠিক আছে, এটা ইয়ার্কি মেরে হয়তো করেছে, এটা আনন্দের সহযোগে। তো এই কারণে তখন আজ্ঞাবহ স্নায়ু কাজ করছে। তা আজ্ঞাবহ স্নায়ু কী করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে উদ্দীপনা বা সাড়া, যে জিনিসটা আমি চাইছি সেই সাড়াটাকে কোথায় নিয়ে যায়? ইফেক্টরে নিয়ে যায়। বুঝতে পারলে ব্যাপারটা কি? ব্যাপারটা কিন্তু এই খুব নর্মাল, সায়েন্স কিন্তু খুব নর্মাল বিষয়, মানে বাস্তবিক। তুমি যদি বাস্তবিকভাবে সায়েন্সটাকে পড়ো এবং বোঝো, তাহলে দেখবে সায়েন্স কোনো কষ্টই না, এবং খুবই সহজবোধ্য পার্ট কিন্তু সায়েন্স একটা। তো সংজ্ঞাবহ স্নায়ু কি? সংজ্ঞাবহ আমি মানে আমার যে কাজটা হলো সেই কাজটা, অর্থাৎ গ্রাহক কী করলো? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে গেল। আজ্ঞাবহ স্নায়ু মানে কি? আমি কি আজ্ঞা দেবো? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেই আজ্ঞাটা প্রেরণ করে, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে তো সব কাজ হচ্ছে শরীরের, সে প্রেরণ করে ইফেক্টরে নিয়ে যাবে। আর মিশ্র স্নায়ু কি করে? মিশ্র স্নায়ু হচ্ছে সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ এই উভয় প্রকার নিউরন দিয়েই কিন্তু গঠিত মিশ্র স্নায়ু। এবার তোমাদের জানতে হবে যে সংজ্ঞাবহ স্নায়ু কোনগুলো। সাধারণত কয়েকটা নাম বলি, যেমন অলফ্যাক্টরি, তারপরে তোমার হচ্ছে অপটিক, ঠিক আছে, তারপরে অডিটরি, এগুলো নাম কিন্তু মনে রাখবে। অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি, এগুলো সাধারণত কি? এগুলো হচ্ছে তোমার সংজ্ঞাবহ স্নায়ু। যদি বলি আজ্ঞাবহ স্নায়ু, যেমন অকিউলোমোটর, তারপর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল, খুব আসে হাইপোগ্লোসাল, এগুলো কিন্তু তোমার হচ্ছে আজ্ঞাবহ স্নায়ু। আর মিশ্র স্নায়ু কোনগুলো? খুব আসে ট্রাইজেমিনাল, তারপরে ফেসিয়াল, ভেগাস, যে নামগুলো আসে খুব বেশি সেইগুলো আমি সবসময় বলার চেষ্টা করব। তো এগুলো হচ্ছে তোমার মিশ্র স্নায়ুর উদাহরণ। তাহলে রাইট অ্যান্সার কী হবে? এখানে মিশ্র স্নায়ু হচ্ছে ট্রাইজেমিনাল। নেক্সট কোশ্চেন, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, দ্যাট ইজ, এটা কি? ও আচ্ছা, আসিয়ান যে ব্যাপারটা, এর সদর দপ্তর কোথায়? জাকার্তা, ম্যানিলা, লন্ডন নাকি জেনেভা? তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার কিন্তু জাকার্তায় কিন্তু এই আসিয়ান যে এর সদর দপ্তর সেটা হচ্ছে জাকার্তায় অবস্থিত। ম্যানিলা তোমরা জানো, যেটা হচ্ছে ম্যানিলা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাই না? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে ম্যানিলায় অবস্থিত। লন্ডনে তো কমনওয়েলথ গেম অবস্থিত। জেনেভা তো অনেক কিছু, ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, WTO, হ্যাঁ, WHO, WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, সবই কিন্তু জেনেভায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারাটিতে মৌলিক কর্তব্যগুলি লিপিবদ্ধ রয়েছে? প্রথম কথা হচ্ছে মৌলিক কর্তব্য কিন্তু এর আগে কিন্তু প্রথমে ছিল না, তো মৌলিক কর্তব্য পরে তোমার 42তম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে কিন্তু মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। ওকে, বর্তমানে আগে কতগুলো ছিল? আগে ছিল 11টা, বর্তমানে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে মৌলিক অধিকার আর কর্তব্য এক হয়ে গেছে। যাই হোক, তো কত নাম ধারায় লিপিবদ্ধ হয়েছে? ধারায় লিপিবদ্ধ হচ্ছে 51A, তাই না? মৌলিক কর্তব্যগুলো 51A ধারায় কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। আর বর্তমানে তাহলে মৌলিক কর্তব্য কতগুলো বর্তমান? সেটা হচ্ছে তোমার হচ্ছে 11টি, তাই না? 10টা মৌলিক কর্তব্য তখন যুক্ত করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। আর একটা মৌলিক কর্তব্য তোমরা জানো, যেটা কোনটা জানো? ওই পিতামাতার যে দায়িত্ব, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের যে মানে লেখাপড়া শেখানো, সেটা পিতামাতার দায়িত্ব বা কর্তব্য, এইটা কিন্তু 2002-এ 86তম সংশোধনীর মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়েছে। তো বর্তমানে এখন 11টি মৌলিক কর্তব্য কিন্তু বর্তমান, যেটা আগে ছিল 10টি, তাই কি না? আগে 10টি ছিল। নেক্সট কোশ্চেন বলছে, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কি? মোহাম্মদ আলী জিন্নাহ, বদরুদ্দিন তৈয়বজি, মুজিবুর রহমান নাকি উপরের কেউই নয়? তো রাইট অ্যান্সার বদরুদ্দিন তৈয়বজি কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? বা ওই তো যেদিন 1885, তাই না? আর প্রথম সভাপতি কে ছিলেন? 1885, আর প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি।
এবং এইখানে আরও কোশ্চেন হয়, সেগুলো বারবার আমরা বলি। স্বরাজ শব্দটি প্রথম উচ্চারণ হয়েছিল কোন অধিবেশনে, হ্যাঁ, পূর্ণ স্বরাজের দাবি কে তোলেন, তো এগুলো কিন্তু আরও মানে গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যানি বেসান্ট প্রথম মহিলা সভাপতি, এবং ভারতীয় প্রথম মহিলা সভাপতি হচ্ছে কে, সরোজিনী নাইডু। এর সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু তোমরা পড়ে রাখবে। আর বিশেষ করে বারবার বলছি, এই যে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, হ্যাঁ, এইটা কিন্তু তোমরা ডিটেলসে ভালো করে পড়ো, কেন এইখান থেকে কোশ্চেন প্রত্যেকটা সেটে একটা না একটা থাকেই। মানে গ্রুপ ডি বলো, রেলওয়ে এনটিপিসি বলো, আরপিএফ বলো, সব সেটেই এই জাতীয় কংগ্রেসের অধিবেশন দিয়ে একটা না একটা কোশ্চেন থাকবেই। তো এটা তোমরা কিন্তু পুরো একদম ডিটেলস ভালো করে পড়ো। ওকে, নেক্সট, কোন উর্দু কবি 58তম জ্ঞানপীঠ পুরস্কারের সম্মানিত হলেন? রিসেন্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গুলজার, নবাব হোসেন, কি আনিস আশরাফ খুয়াব, নাকি উপরের কেউই নন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন এ ইজ আ রাইট অ্যান্সার, অর্থাৎ গুলজার কিন্তু এই 58তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হলেন। দেখো এর সাথে একটা জিনিস মনে রেখো, এই যে গুলজার যে ব্যক্তি, ইনি কিন্তু 2002 সালে সাহিত্য একাডেমি, যেটা উর্দুতে সাহিত্য একাডেমি পুরস্কার কিন্তু পেয়েছিলেন। 2013 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে কিন্তু তাকে দেওয়া হয়, এবং তার একটি বিখ্যাত সিনেমা হচ্ছে আধি। তো এটাও দেয় যে আধি সিনেমার পরিচালককে, সেটা হচ্ছে গুলজার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে দারিদ্র রেখা দারিদ্র পরিমাপ করে নিচের কোনটির ভিত্তিতে? আয়ের স্তর বা ভোগ ব্যয়, যেটা হচ্ছে ইনকাম লেভেল অর কনজামশন এক্সপেন্ডিচার, আয়ের স্তর এবং সাক্ষরতার হার, নাকি ইনকাম লেভেল, লিটারেসি রেট, শুধুমাত্র ব্যয়ের উপর, নাকি শুধুমাত্র সঞ্চয়ের উপর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ, অর্থাৎ আয়ের স্তর ও ভোগ ব্যয় এর উপর কিন্তু কোনো দারিদ্র পরিমাপ করে কিন্তু আয়ের স্তরের উপর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, জাতীয় উন্নয়ন পরিষদ, যেটা তোমাদের এইমাত্র বললাম যে প্ল্যানিং কমিশন শুধুমাত্র প্ল্যানিং করে তারাই সব কিছু না, তারাই সর্বেসর্বা না, যেটা হচ্ছে এখন প্ল্যানিং কমিশনটা এখন নাম বদলে হয়েছে তোমার নীতি আয়োগ, তাই না? তো এই নীতি আয়োগে প্ল্যানিং করার পর ক্যাবিনেট মন্ত্রীরা সবাই বসলো, কি আগামী 5 বছরের জন্য কি কাজ করা হবে, সেটা কিন্তু ফাইনাল যেখানে যায় সেটা হচ্ছে এনডিসি। তো এই বলেছে জাতীয় উন্নয়ন পরিষদ, এটা কিন্তু প্রথমে ছিল না, তো এটা পরে গঠন করা হয়েছে। তো এটা কত সালে গঠন করা হয়েছে? জাতীয় উন্নয়ন পরিষদ। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার 1952 কিন্তু এই জাতীয় উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছিল। কারণ তোমরা জানো 1950-এর 15 মার্চ তোমার প্ল্যানিং কমিশন গঠিত হয়, তারপরে 1952 সালে কিন্তু এই জাতীয় উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রেখো। বলছে হিমালয় পর্বত নিচের কোন পর্বতের অন্তর্গত? ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, নাকি উপরের কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার কী হবে? হিমালয় পর্বত কিন্তু একটা প্রাচীন ভঙ্গিল পর্বতের অন্তর্গত, আর প্রাচীন পর্বত কিন্তু এই ভঙ্গিল পর্বত। অ্যাকচুয়ালি ভঙ্গিল পর্বত মানে হচ্ছে ভঙ্গিল পর্বত তো পর্বতের ধরন, আমি বলতে চাইছি এটাই যে প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে আরাবল্লী পর্বত। ক্লিয়ার? আমি এটাই বলতে চাইছিলাম। তো আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। ক্লিয়ার? আর হিমালয় পর্বত কিন্তু এই ভঙ্গিল পর্বতের অন্তর্গত। স্তূপ পর্বত কোনটা? তোমরা জানো সাতপুরা। হ্যাঁ, সাতপুরা হচ্ছে স্তূপ পর্বত। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হুমায়ুন নামার রচয়িতাকে? হুমায়ুন, বদায়ুনি, গুলবদন বেগম, নাকি আহমেদ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হুমায়ুন নামার রচয়িতা হচ্ছে গুলবদন বেগম। নেক্সট কোশ্চেন, লাল বর্ণ চিনতে না পারাকে কি বলা হয়? ভীষণই গুরুত্বপূর্ণ। প্রোটোনোপিয়া, ডিউটেরোনোপিয়া, ট্রাইটোনোপিয়া, নাকি মায়োপিয়া? দেখো মায়োপিয়া হচ্ছে চোখের একটি রোগ, আর এইগুলো হচ্ছে বর্ণান্ধতা, অর্থাৎ রঙকে চিনতে না পারা। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু প্রোটোনোপিয়া। এই লাল বর্ণ চিনতে না পারাকে বলা হয় লাল বর্ণান্ধতা বা প্রোটোনোপিয়া। ক্লিয়ার? দেখো ডিউটেরোনোপিয়া এটা কি? এটা হচ্ছে তোমার হচ্ছে সবুজ বর্ণ, তাই না? সবুজ বর্ণ চিনতে না পারাকে বলা হয় ডিউটেরোনোপিয়া। আর ট্রাইটোনোপিয়া এটা অ্যাকচুয়ালি কিন্তু ক্রোমোজোম সংযোজিত রোগ নয়। দেখো এই দুটো কিন্তু ক্রোমোজোম সংযোজিত রোগ। পরীক্ষায় এটাও আসে যে এই যে বর্ণান্ধতা, এই যে বর্ণান্ধতা অর্থাৎ রং চিনতে না পারা, এটা কি ক্রোমোজোম ঘটিত রোগ? এটা মনে রাখবে, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম, মানে এক্স ক্রোমোজোমে অ্যাকচুয়ালি জিনের একটা মিউটেশন হয়, আর মিউটেশনের জন্যই এই বর্ণান্ধতার জন্ম নেয়। ক্লিয়ার? মানে এক্স ক্রোমোজোম ঘটিত রোগ হচ্ছে তোমার বর্ণ চিনতে না পারা। এটা কিন্তু পরীক্ষা আসে। আর রেলের কিন্তু মানে বংশগতি রিলেটেড খুব দারুণ কোশ্চেন আসে, তোমাদের সব কমপ্লিট করে দেবো এগুলো। তো এখনও টাইম আছে। তো তোমরা যারা এখনও সিরিয়াসভাবে পড়াশোনা করছো না, তারা কিন্তু
এখনও সিরিয়াস হও। যা ভ্যাকেন্সি আছে দেখো, আগের বার যেসব 2018-তে যে পরীক্ষাটা হয়েছিল, হ্যাঁ, তো সেইখানে তোমরা দেখো যে 2018-তে না 19-এ, যাই হোক, কেমন কোশ্চেন হয়েছে। আমি যদিও একটা সেট আনবো যে আগের বারের যে কোশ্চেন হয়েছে সেই কেমন টাইপের কোশ্চেন হচ্ছে, আমার সাথে কতটা মিল পাচ্ছ তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই কারণে আমি আনবো রিসেন্ট, কাল কি পরশুর মধ্যে আমি তোমাদের একটা এই দিয়ে দেবো, তোমার হচ্ছে একটা পুরনো প্রিভিয়াস ইয়ারের সেট দিয়ে দেবো, ক্লিয়ার, এবং সেটা আলোচনাও করে দেবো, সে তার রিলেটেড আরও কী কী আসতে পারে। হ্যাঁ, চলো। আর যেটা বলছিলাম, ট্রাইটোনোপিয়া, এইটা কিন্তু নীল বর্ণনতা, এটা কিন্তু ক্রোমোজোম ঘটিত রোগ নয়, এটা মাথায় রেখো, কারণ নতুন এটা আবিষ্কার হয়েছে যে ট্রাইটোনোপিয়াটা আগে বইয়ে লেখা আছে যে এটা নীল বর্ণান্ধতা, কিন্তু এটা অ্যাকচুয়ালি ক্রোমোজোম ঘটিত রোগ নয়, এটা স্নায়ু রোগ বা ওষুধের বিষক্রিয়ার ফলে কিন্তু এই জিনিসটা হয়, বা স্নায়ু রোগ টাইপের। এটা T20 আন্তর্জাতিক ক্রিকেটে 100টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার, মহিলা বোলার কে? ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রথম কিছু আসলেই সেটা গুরুত্বপূর্ণ, সেটা এবছর হোক বা 2 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স হোক। একতা বিষ্ট নাকি রাধিকা যাদব, দীপ্তি শর্মা নাকি পুনম যাদব? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ দীপ্তি শর্মা হচ্ছে প্রথম T20 আন্তর্জাতিক যে ক্রিকেটে 100টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় মহিলা বোলার দীপ্তি শর্মা। কাকে ভারতের বুলবুল বলা হয়? লতা মঙ্গেশকর, জানো লতা মঙ্গেশকরের কী বলা হয়? নাইটিঙ্গেল বলা হয় নাকি নাইটিঙ্গেল না কি যেন, লতা মঙ্গেশকরকে কী একটা বলা হয়, যাই হোক পরে বলছি। অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, তাহলে রাইট অ্যান্সার কী হবে? সরোজিনী নাইডু কিন্তু এই ভারতের বুলবুল বলা হয়, আর লতা মঙ্গেশকরকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়। তবে সঠিক কিনা তোমরা একটু জানিও তো, লতা মঙ্গেশকরকে কি বলা হয়? এই মুহূর্তে মাথায় আসছে না সঠিক একদম, যেটা আমি শিওর হয়ে বলতে পারছি না। আচ্ছা, সুচেতাকে বলেনি কি? তোমরা জানো ভারতের প্রথম হচ্ছে রাজ্যপাল তো সরোজিনী নাইডু, আর প্রথম সুচেতা কি বলেনি? প্রথম মুখ্যমন্ত্রী, তাই না? উত্তরপ্রদেশ থেকে বিলং করেছেন, উত্তরপ্রদেশের তিনি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে সুচেতা কৃপালিনী, আর ভারতের প্রথম যে রাজ্যপাল সেটা হচ্ছে মহিলা রাজ্যপাল, সেটা হচ্ছে সরোজিনী নাইডু। অবশ্যই সুচেতা কৃপালিনীও মহিলা মুখ্যমন্ত্রী। নেক্সট কোশ্চেন বলছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করা হয়েছে? বর্তমানে কিন্তু আগে ছিল 60 বছর, বর্তমানে 62 বছর হচ্ছে অবসর গ্রহণের বয়স হাইকোর্টের বিচারপতিদের। 15তম, 16তম, 42তম নাকি 44তম সংবিধান সংশোধন? দেখো কিভাবে এলিমিনেট করবে তোমরা জানো যারা, এই কারণে দেখো অনেক জানতে হয়, জানলে কি হয় তুমি অপশান এলিমিনেট করতে পারবে। 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কী করা হয়েছিল? সেই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল, তাই না? এখন সেটা বর্তমানে 300A আর্টিকেলে কিন্তু এই সম্পত্তির অধিকারকে তোমার রাখা হয়েছে, এবং 300 আর্টিকেল এখন বর্তমানে সম্পত্তির অধিকারটা আইনি অধিকার। আচ্ছা, 42তম সংবিধান সংশোধনীতে কী করা হয়েছিল? ওই সমাজতান্ত্রিক যে ধর্মনিরপেক্ষতা, এটা যোগ করা হয়েছিল। আর কি তোমার প্রস্তাবনাকে যেটা সংশোধন করা হয়েছিল একবার, আর এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য অ্যাড করা হয়েছিল, তাই না, 1976-এ। আর যেটা হচ্ছে 60 থেকে 62 করা হয়েছে, এটা কততম সংবিধান সংশোধন? এটা হচ্ছে 15তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই 60 থেকে 62 বছর করা হয়েছে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স। মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়? ক্ষুদ্র এবং বৃহৎ শিল্পের সহাবস্থান, নাকি কৃষি ও শিল্পের উন্নতি, নাকি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান? অবশ্যই সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান হচ্ছে মিশ্র অর্থনীতি, যেটা PPP মডেল হিসাবে এখন ধরা হয়। নেক্সট কোশ্চেন, একটি বাঁধে সংরক্ষিত জল নিম্নলিখিত কোন শক্তি ধরে রাখে? গতিশক্তি, মাধ্যাকর্ষণ শক্তি, স্থিতিশক্তি নাকি বৈদ্যুতিক শক্তি? তো রাইট অ্যান্সার অপশন সি, অর্থাৎ স্থিতিশক্তি কিন্তু ধরে রাখে। একটা বাঁধে যখন জল সংরক্ষিত থাকে সেটা হচ্ছে স্থিতিশক্তি ধরে রাখে। নেক্সট কোশ্চেন, হলুদ বিপ্লব নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? কৃষি তো তোমরা জানো, কৃষি হচ্ছে সবুজ বিপ্লব, বিশেষত গমের ক্ষেত্রে। দুগ্ধ উৎপাদন হচ্ছে শ্বেত বিপ্লব। আচ্ছা, তৈলবীজ আর সার উৎপাদন, সার হচ্ছে সার বা এগ্রিকালচার, যেটা এগ্রিকালচার না, সার হচ্ছে ধূসর বিপ্লব, তাই না? সার হচ্ছে ধূসর বিপ্লব। তো ধূসর বিপ্লবের সাথে জড়িত হচ্ছে সার, তাহলে তৈলবীজ পড়ে থাকলো, তো তৈলবীজ হচ্ছে হলুদ বিপ্লবের সাথে জড়িত। নেক্সট কোশ্চেন, কোন দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী BAPS স্বামীনারায়ণ মন্দির নামে একটি প্রথম হিন্দু মন্দির উদ্ভাবন করলো? ওকে, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন এই হবে, রিসেন্টকার ঘটনা, সংযুক্ত আরব আমিরাত, তাই না? সংযুক্ত আরব আমিরাতে কিন্তু এই BAPS স্বামীনারায়ণ মন্দির কিন্তু
যেটা হচ্ছে মুসলিম কান্ট্রির প্রথম হিন্দু মন্দির, এটা তৈরি করলো। প্রথম হিন্দু মন্দির সেটা বলবো না, এই সংযুক্ত আরব আমিরাতে প্রথম হিন্দু মন্দির, ক্লিয়ার। কারণ এর আগে ইন্দোনেশিয়ায় তোমরা জানো, ইন্দোনেশিয়ায় আছে হিন্দু মন্দির, হ্যাঁ। তো ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে? এক মাস, 2 মাস, 3 মাস নাকি 6 মাস? তো এটা এই যে রাজ্যের রাষ্ট্রপতি শাসন, এটা কত নং ধারা অনুযায়ী? এটা হচ্ছে 356 নং ধারা অনুযায়ী কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসন তোমার জারি হয়। আর 352তে কী হয়? 352তে তোমার রাষ্ট্রের যে অচল অবস্থা সেটা 352, পুরো দেশের অচল অবস্থা যদি হয়, আর জরুরি অবস্থা হয় 360, অর্থনৈতিক জরুরি অবস্থা যদি হয় সেটা হচ্ছে 360, ক্লিয়ার। তো রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে কত মাসের মধ্যে পার্লামেন্টে সেটা অনুমোদন করতে হবে? সেটা হচ্ছে 2 মাসের মধ্যে কিন্তু পার্লামেন্টে সেটা অনুমোদিত হতে হবে। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, কোনটি একটি অল ফ্যাক্টরি নির্দেশক? গোলাপ, সাবান নাকি হলুদ নাকি লবঙ্গ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার লবঙ্গ কিন্তু একটা অল ফ্যাক্টরি নির্দেশক। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে লবঙ্গ, ধরো সাপোজ কোনো একটা অ্যাসিড, মানে অ্যাসিডে তুমি যদি লবঙ্গ দাও তাহলে লবঙ্গের ঘ্রাণ কিন্তু বজায় থাকে। কি বললাম? কোনো একটা লিকুইড, মনে করো অ্যাসিড আছে, তো অ্যাসিডে তুমি যদি লবঙ্গ দাও তাহলে লবঙ্গের ঘ্রাণটা বজায় থাকবে। দ্যাট মিনস তুমি লবঙ্গের ঘ্রাণ শুকে বুঝবে ওটা হচ্ছে অ্যাসিড। আর যদি কোনো ক্ষারে তুমি লবঙ্গ মেশাও তাহলে লবঙ্গের ঘ্রাণটা থাকে না। তো তখন তুমি বুঝবে যে ওই যে বস্তুটা বা যে লিকুইডে তুমি লবণটা দিয়েছো সেই লিকুইডটা হচ্ছে ক্ষারীয়, ক্লিয়ার। তো এইভাবে কিন্তু যেহেতু লবঙ্গ এইভাবে নির্দেশ করে অ্যাসিড বা ক্ষারকে, তাই লবঙ্গকে বলা হয় অল ফ্যাক্টরি নির্দেশক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, সেরকমভাবে হলুদও আছে, হ্যাঁ, হলুদও নির্দেশক হিসেবে কাজ করে কিন্তু অল ফ্যাক্টরি না। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি ভারতের প্রাচীন পর্বত? দেখো এই কিছুক্ষণ আগেও বললাম, তাহলে ভারতের প্রাচীন পর্বত কোনটা হবে? ভারতের প্রাচীন পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত। এটা কী ধরনের পর্বত? এটা কিন্তু একটা ভঙ্গিল পর্বত। সাতপুরা পর্বত তোমরা জানো, স্তূপ পর্বত, এবং সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, হ্যাঁ, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এগুলো কিন্তু পড়ে রাখবে। যেমন তোমার নীলগিরি পর্বত কি সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দুধাবেতা, ওকে। সাতপুরা হচ্ছে কি ধূপগিরি নাকি ধূপগড়, এরকমই কিছু হবে, ওকে। চলো নেক্সট কোশ্চেন, 2023 সালে দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কান্তারা ছবির জন্য মোস্ট প্রমিসিং অ্যাক্টর পুরস্কার জিতলেন কে? ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। তো মোস্ট প্রমিসিং অ্যাক্টর পুরস্কার জিতলেন কে? দীনেশ ঠাকুর, ঋষভ শেট্টি নাকি প্রিয়দর্শন নাকি অনুরাগ বাস্তবী, বা এটা রাস্তগী হবে, যাই হোক। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান নাম্বার বি ইজ রাইট অ্যান্সার, অর্থাৎ ঋষভ শেট্টি কিন্তু এই যে 2023 সালে যে দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে যে কান্তারা ছবির জন্য ঋষভ শেট্টি হতে কান্তারা ছবির জন্য মোস্ট প্রমিসিং অ্যাক্টরের পুরস্কার পেলেন হচ্ছে ঋষভ শেট্টি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন ব্যক্তির উপাধি অগ্নি শিশু? সূর্য সেন, দেখো সূর্য সেনের উপাধি হচ্ছে মাস্টারদা, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, মুকুন্দ দাস নাকি ক্ষুদিরাম বসু? তো অগ্নি শিশু হচ্ছে তোমার অপশান ডি, অর্থাৎ ক্ষুদিরাম বসুকে কিন্তু অগ্নি শিশু বলা হয়, ক্ষুদিরাম বসু। পরবর্তী কোশ্চেন দেখো, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম এটি কার মতবাদ? ডারউইন, মেন্ডেল, ল্যামার্ক নাকি ভাইসম্যান? ভাইসম্যান তত্ত্ব এটা আলাদা জিনিস, আর মেন্ডেল তো তোমরা জানো বংশগতির জনক, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর ল্যামার্ক অন্যায় ডারউইন হবে। দেখো ডারউইনের কতগুলো তোমরা মনে রাখো, ডারউইন কী করেছে যেগুলো খুব আসে, দেখো ভালো করে বুঝে নাও। যদি তোমরা পরীক্ষার হলে তোমরা যদি ধরতে না পারো বা বুঝতে না পারো কোনটা হবে, ডারউইন আর ল্যামার্কের মধ্যে কোনটা হবে, তো মনে রাখবে ডারউইনই বেশি আসে। ল্যামার্ক আছেই হচ্ছে, দেখো ল্যামার্কের তোমরা দুটো মনে রাখবে, এক হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার, ঠিক আছে, আর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এই দুটো ল্যামার্কের গুরুত্বপূর্ণ। কি বললাম? অঙ্গের ব্যবহার আর অব্যবহার। তোমার অঙ্গকে তুমি কীভাবে ব্যবহার অব্যবহারের মাধ্যমে অঙ্গ শক্তিশালী হয়। মানে যেমন সাপোজ একটা উদাহরণ দিই, তুমি ধরো যে ডানহাতি ব্যাটসম্যান, তাকে যদি বাঁহাতি ব্যাটসম্যান দেওয়া হয়, বলা হয় তুমি বাঁহাত দিয়ে ব্যাট করো, তাহলে তুমি সহজে পারবে? কিন্তু আমাদের দুটো হাতে সব কিছু তো সমানই আছে, তাই কি না? তাহলে কেন তুমি ডান হাত দিয়ে কাজটা করতে পারছো? তার কারণ তুমি সবসময় ডান হাত ব্যবহার করছো। তো এটাই বলছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার। এই সূত্রটা কে দেন? ল্যামার্ক দেন।
আর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটাও ল্যামার্ক দেন। বাকি যা আছে না, যেগুলো পরীক্ষায় আসে সেগুলো সব ডারউইন হয়। যেমন অত্যাধিক হারে বংশবৃদ্ধি, এটাও ডারউইন বলেছে। তারপরে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এটাও ডারউইন বলেছে। যোগ্যতমের উদ্বর্তন, এটাও ডারউইন বলেছে। ভেদ বা প্রকরণ, এটাও ডারউইন বলেছে, যেটা ভেরিয়েশন। ওকে, আমাদের দেখো, আমরা একই পিতামাতা থেকে ধরো দুই ভাই জন্ম নিলাম, কিন্তু দুই ভাই দুরকম দেখতে হয়, তাহলে এই যে ভেদ বা প্রকরণ, এটাও কিন্তু তোমার কে বলেছে? ডারউইন। তারপরে প্রাকৃতিক নির্বাচনবাদ, এটাও ডারউইন। তার মানে দুটো শুধু মনে রাখবে, একটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, আর কি বললাম, আর একটা হচ্ছে তোমার অঙ্গের ব্যবহার অব্যবহার। তো এই দুটো ল্যামার্ক মনে রাখবে, বাকি ম্যাক্সিমামই সব ডারউইন। তো খুব সহজেই মনে রাখা যায়, এমন কিছু গুরুত্বপূর্ণ বা এমন কিছু কঠিন ব্যাপার না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে পালিত হয়? 4ই মে, 9ই মে, 15ই মে নাকি 24শে মে? তো রাইট অ্যান্সার অপশন এ, অর্থাৎ 4ই মে কিন্তু এই বিশ্ব রেড ক্রস দিবস হিসাবে পালিত হয়। নেক্সট কোশ্চেন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? মিনার্ভা মিলস মামলা, কেশবানন্দ ভারতী মামলা, মানিকা গান্ধী মামলা নাকি বেরুয়ারি মামলা? তো কেশবানন্দ ভারতী মামলা, এই মামলায় রায় দেয় যে প্রস্তাবনা হচ্ছে ভারতীয় সংবিধানের একটি অংশ। আর একটা মামলা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, গোলকনাথ মামলা, এটা কিসের জন্য? হ্যাঁ, মিনার্ভা মিলস মামলা, এগুলো কিন্তু দেখে রেখো। দেখো, একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক লেন্দি হবে। হ্যাঁ, তোমাদেরই এরপরে বোরিং ফিল হবে। ক্লিয়ার? তো এই কারণে ভিডিওটাকে আমাকে একটা টাইমের মধ্যে রাখতে হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা পরিচালিত ওপেন মার্কেট অপারেশনগুলি, কিছুক্ষণ আগেও বললাম ওপেন মার্কেট অপারেশন, তাই না? এটা কত ধরনের হয়ে থাকে? এটা কিন্তু রাইট অ্যান্সার কী হবে? এটা 2 ধরনের হয়ে থাকে ওপেন মার্কেট অপারেশন। আর এটা কে চালিত করে? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা পরিচালিত হয় কিন্তু। নেক্সট কোশ্চেন, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2023 পদক তালিকায় কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল শীর্ষস্থান দখল করলো? জম্মু কাশ্মীর, সিকিম, লাদাখ নাকি হরিয়ানা? তো রাইট অ্যান্সার অপশন এ, জম্মু কাশ্মীর কিন্তু এই খেলো ইন্ডিয়া উইন্টার গেমে পদক তালিকায় শীর্ষস্থান দখল করেছে জম্মু কাশ্মীর। পরবর্তী কোশ্চেন বলছে, সমতরণে চলা একটি, দেখো একটা ফিজিক্সের অঙ্ক দিয়েছি, খুব সুন্দরভাবে বোঝো জিনিসগুলো, মানে যাই আসুক না কেন তোমরা সায়েন্সে কিন্তু খুব সুন্দর রেজাল্ট করবে, আমার বিশ্বাস, আমার উপর ভরসা রাখো। আমি তোমাদের যতদিন পর্যন্ত না আরপিএফ পরীক্ষা হবে ততদিন আমি তোমাদের কাছে সেট দিয়ে যাব, এবং এই সেটগুলো তোমরা কিন্তু দেখো। যারা এখনও আগের সেটগুলো দেখোনি, 1 থেকে আজকে 8 নম্বর দিচ্ছি, 1 থেকে 7 পর্যন্ত তোমরা কিন্তু সেটগুলো দেখে নিও, অনেক কিছু জানতে পারবে এবং চাইলে নোট ডাউন করতে পারো। আর সন্তু একাডেমি যে তোমার চ্যানেল আছে, যেটা হচ্ছে টেলিগ্রাম, সেইখানেও জয়েন হতে পারো। জয়েন হলে আমি সেখানে পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা কোশ্চেনটা কি বলছে, সমতরণে চলা 100 কেজি ভরের, তাহলে এম এর মান কত দিয়েছে? আমি বলেছি এইভাবে টেকনিক্যালি করো, আমার বোঝাতে টাইম লাগছে, কিন্তু তুমি কি থরি না বোঝা যাওয়ার পর এম সমান এত কিছু লিখবে? তুমি ডিটেলসে ডাইরেক্ট সূত্রে বসিয়ে অঙ্ক করবে। তো এম সমান বলেছে 100 কেজি। আচ্ছা, ইউনিটটাও দেখবে, সব কি ইউনিট এসআই আছে নাকি সিজিএসে আছে, এবং তোমাকে যে অপশনে দিয়েছে সেটাও কি এসআইয়ে দিয়েছে নাকি সিজিএস দিয়েছে নাকি এসআই সিজিএস সব কিছু ঘুরিয়ে দিয়েছে, তাহলে তোমাকে তখন একটু বাড়তি খাটতে হবে, আর কিছুই না। তাহলে এখানে 100 কেজি দিয়েছে, তার মানে এটা সিজিএসই দিয়েছে। আচ্ছা, বস্তু 5 মিটার পার সেকেন্ড, তার মানে গতিবেগ থেকে 17 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছালো, তার মানে ইউর মান কত দিয়েছে? ইউ মানে প্রাথমিক বেগ, যেটা দিয়েছে হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড, আর ভি মানে হচ্ছে অন্তিম বেগ, তাই না? ভি মানে হচ্ছে অন্তিম বেগ, যেটা দিয়েছে 17 মিটার পার সেকেন্ড অন্তিম বেগ। পৌঁছালো কয় সেকেন্ডে? 6 সেকেন্ডে। তাহলে প্রযুক্ত বলের মান কত? দেখো, পি ইকাল টু কি? প্রযুক্ত বল পি ইকাল টু এম ইন্টু এ, তাই না? এম এ। আর এ বার করা হয় কী করে? এ বার করা হয় তোমরা জানো, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর মান কত? ভি এর মান বলে দিয়েছে তোমার কত? ভি এর মান হচ্ছে 17, তাই না? তাহলে 17, এখানে এত ডিস্টার্ব হয়। আচ্ছা, 17 মাইনাস ইউ হচ্ছে 5 বাই টি, মানে হচ্ছে টি কত দিয়েছে? টি হচ্ছে 6 সেকেন্ড। ওকে, তার মানে কালিটা চেঞ্জ করে নিই, তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা, 17 মাইনাস 5 বাই 6, তাহলে কত হবে? 17 থেকে 5 বাদ দাও, 12, তাই না? 12 বাই 6, 12 বাই 6 মানে হচ্ছে 2। তাহলে 2 কী বেরোলো? 2 বেরোলো এ এর মান, এ এর মান বেরোলো 2। তাহলে এখানে বসিয়ে দাও। এম এর মান কত? এম এর মান হচ্ছে 100 ইন্টু এ এর মান হচ্ছে 2, তাহলে 100 ইন্টু 2 মানে 200। দেখো এবার 200, এবার একটা জিনিস লক্ষ্য করো, 200 তো আমার অ্যান্সার বেরিয়ে গেল, তাহলে এটাও 200, এটাও 200, এটাও 200, এটাও 200। তাহলে কী করবে? দেখো, বলের
আমার সব এসআই আছে, আমি বলেছি সবই এসআই দিয়েছে, দেখো কেজি, এটাও মিটার পার সেকেন্ড, তার মানে এসআইতে ভ্যালু। তাহলে তোমাকে তখন ভাবতে হবে যে বলে এসআই একক কী, তার বলের এসআই একক হচ্ছে নিউটন। ক্লিয়ার? তো রাইট অ্যান্সার কী হবে? নিউটন। তো অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। ক্লিয়ার যে কীভাবে তুমি খুঁজবে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, ইসরায়েলের মুদ্রার নাম কি? রুবেল, রিয়াল, লিরা, সেকেল। তো ইসরায়েলের মুদ্রার নাম কি? ইসরায়েলের মুদ্রা কিন্তু সেকেল। ক্লিয়ার? আচ্ছা, লিরা কার মুদ্রা? লিরা হচ্ছে তুরস্কের মুদ্রা। আরও কার মুদ্রা লিরা হয় তোমরা একটু দেখে রেখো। রিয়াল হচ্ছে ইরানের মুদ্রা, রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রা। ওকে, তো আজকের মতো এইখানেই আমাদের সেট কমপ্লিট হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো তোমাদের কেমন লাগছে। আর যদি নতুন কিছু অনেকে অনেক কিছু, যেমন একজন নামটা খেয়াল নেই, একজন চেয়েছে যে ডেসক্রিপশন বা কোনো চ্যানেল আছে কি না। আমি খুব তাড়াতাড়ি একটা ডেসক্রিপটিভ সায়েন্সের চ্যানেল করব, খুব তাড়াতাড়িই করব, বেশি দেরি করব না। ঠিক আছে, এবার আমার কাছে তো সেরকম কোনো মানে ডেকোরেটার, সব কিছুর আগে ডেকোরেটার থাকে, আমার কাছে সেরকম কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে, তো এই কারণে আমাকে বোর্ডেই আমাকে করাতে হবে। তো তোমাদের কেমন লাগবে আমি বুঝতে পারছি না, যে ভালো লাগবে না সেই ভেবে ভাবছি যে কতটা কি পারবো, দেখা যাক। আমি তবুও চেষ্টা করব, এবং তোমাদের যদি ভালো লাগে তো সেটাই আমাদের ভালো লাগা। তো ওকে, আর ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।